আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে জৈব যৌগের নামকরণ। তো জৈব যৌগের নামকরণের প্রথম ক্লাস আজকে, মাঝখানে তিনটা লেকচারে আমাদের গ্যাপ হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমরা পঞ্চম লেকচারে আছি। তো এই পঞ্চম লেকচারে যেগুলো আমরা শিখব সেগুলো হচ্ছে জৈব যৌগের নামকরণ সংক্রান্ত। তো এই নামকরণ সংক্রান্ত যেহেতু আমাদের আলোচনা আজকে, নামকরণে আমরা সবচেয়ে ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এখানে যেন আমাদের কোনো কনফিউশন না থাকে সেই জিনিসগুলো আমরা খুব সূক্ষ্মভাবে দূর করানোর চেষ্টা করব। ঠিক আছে? তো নামকরণের পদ্ধতি মোট 3 প্রকার আছে, সেটা আমরা সবাই জানি। তো আমরা টপিক্সটা আগে লিখে ফেলি যে জৈব যৌগের নামকরণ। টপিক্স হচ্ছে আমাদের আজকের কি, জৈব যৌগের নামকরণ। তো এই জৈব যৌগের নামকরণ যেহেতু আমরা শিখব, 1 নম্বর পদ্ধতিটাকে আমরা বলতেছি হচ্ছে সাধারণ পদ্ধতি। সাধারণ পদ্ধতি একটু বুঝে ক্লাসগুলো করব, ঠিক আছে? 2 নম্বর পদ্ধতিকে আমরা বলি হচ্ছে উদ্ভূত পদ্ধতি। উদ্ভূত পদ্ধতি। 3 নম্বর যে পদ্ধতিটা সেটাকে আমরা বলতে পারি জেনেভা পদ্ধতি। এটাকে বলা হয় জেনেভা, অথবা আমরা বলতে পারি হচ্ছে IUPAC, ইউপ্যাক পদ্ধতি। তাহলে আমাদের নামকরণের টোটাল পদ্ধতি হচ্ছে 3টা। এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ট্রিভিয়াল সিস্টেম। এটাকে বলা হয় হচ্ছে আমাদের ডেরাইভড, আর এটাকে বলা হচ্ছে IUPAC বা জেনারেল পদ্ধতি। তো এই নামকরণগুলো ফেল করেছে বলেই আমাদের জেনেভা বা IUPAC পদ্ধতি আবিষ্কার হয়েছে। ঠিক আছে? তার মানে সবচেয়ে বেটার যদি পদ্ধতি বলা হয় সেটা হচ্ছে IUPAC বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই পদ্ধতিটাকে আমরা বলবো। তো এই নামকরণের ক্ষেত্রে বিশেষ কিছু জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত আমরা যেটা মনে রাখবো সেটা হলো উপপদ, তারপরে আমরা মনে রাখবো হলো শব্দমূল, তারপরে হলো পরপদ। তাহলে 3টা কথা আমি আবারও লিখি। তাহলে নামকরণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, একটা হলো উপপদ। তাহলে নামকরণের পদ্ধতির এগুলো এক ধরনের প্রসেস। তারপরে আমরা মনে রাখবো হচ্ছে শব্দমূল, ঠিক আছে? আর শেষটা আমরা মনে রাখবো হলো পরপদ। পরপদ এটাকে আমরা বলি হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স এটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট। আর এটাকে আমরা বলবো হচ্ছে সাফিক্স। এখন এই উপপদ কোনগুলো হবে, শব্দমূল কোনগুলো, পরপদ কোনগুলো, এগুলো আমরা স্লো শেখার চেষ্টা করব। কারণ এই জায়গাতে যদি আমি ভালো মতো না বুঝি আমি নামকরণ পারবো না, এটাই হলো বাস্তবতা। ঠিক আছে? যদি আমাদের কার্বন একটা থাকে তাহলে আমরা আগে শব্দমূলগুলো একটু শিখি, তারপর আমরা উপপদ সম্পর্কে আলোচনায় যাব। শব্দমূল, এই শব্দের মূলগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি একটা কার্বন থাকে তাহলে তার নাম হবে মিথ। যদি আমাদের 2টা কার্বন থাকে তখন আমরা তাকে বলি হচ্ছে ইথ। যদি আমাদের 3টা কার্বন থাকে তাহলে তখন তাকে আমরা বলি হচ্ছে প্রোপ। যদি আমাদের 4টা কার্বন থাকে তখন আমরা সেটার নাম বলি হচ্ছে বিউট। 5টা কার্বন থাকলে আমরা বলি হচ্ছে পেন্ট। ঠিক আছে? আমাদের যদি 6টা কার্বন থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে হেক্স। আচ্ছা, তারপরে যদি আমাদের 7টা কার্বন থাকে তখন আমরা বলি হচ্ছে হেপ্ট। আমাদের 8টা কার্বন থাকলে তখন তার নাম হয় হলো অক্ট। 9টা কার্বন যদি থাকে তাহলে নাম হচ্ছে নন। আর 10টা কার্বন থাকলে আমরা কি বলি, ডেক। 11টা কার্বন থাকলে আমরা তখন তাকে বলি হচ্ছে উনডেক। আর 12টা কার্বন যদি থাকে তাহলে আমরা তখন তাকে বলি হচ্ছে ডোডেক। তো এই যে নামকরণেরগুলো সেটা যদি আমি একটু সিম্পল দেখাই, যে কার্বন যদি একটা থাকে তাহলে মিথ, কার্বন যদি 2টা থাকে তাহলে হচ্ছে কি ইথ, কার্বন যদি 3টা থাকে তাহলে তখন তাকে আমরা বলি হচ্ছে প্রোপ,
আর যদি কার্বন 4টা থাকে তখন তাকে আমরা কি বলতেছি বিউট, আর কার্বন 5টা যদি থাকে তখন তাকে আমরা কি বলি পেন্ট। তখন হেক্স বলি। 7টা যদি আমাদের থাকে 2 4 6 7, তাহলে আচ্ছা এভাবে হবে আমাদের কার্বনের নাম্বারগুলো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কার্বনের নাম্বারগুলো। এই কার্বনের নাম্বারগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো ওয়ার্ড রুট আমাদের শেখা শেষ। আমরা কিছু সিম্পল জিনিস নিয়েই চিন্তা ভাবনা করব। হ্যাঁ, খুবই সিম্পল জিনিস নিয়ে আমরা চিন্তা করব যে আমাদের ওয়ার্ড রুট কোনগুলো। হ্যাঁ, আমরা ওয়ার্ড রুট কোনগুলো সেগুলো জানছি। হ্যাঁ, তো এরকম যদি আমাদের 13 থাকে তাহলে আমরা বলবো ট্রাইডেক, 14 থাকলে আমরা বলবো টেট্রাডেক, 15 থাকলে আমরা বলবো পেন্টাডেক, 16 থাকলে আমরা কি বলবো হেক্সাডেক, হেপ্টাডেক, যদি 17 থাকে 18 অক্টাডেক, যদি আমাদের 19 থাকে তাহলে আমরা কি বলবো ননাডেক, তারপরে আমাদের যদি 20 থাকে তখন হয় ইকোস। এই পর্যন্ত জানলেই আমাদের মোটামুটিভাবে হয়ে যাবে। এখন এই যে আমি কার্বন পরমাণুগুলো লিখেছি, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা আর একটু ডিটেলস জানার চেষ্টা করি। ধরেন যে আমাদের এগুলো হচ্ছে ওয়ার্ড রুট, এগুলো হচ্ছে আমাদের কি ওয়ার্ড রুট। যদি আমাদের ওয়ার্ড রুট শেষ, আমরা একটু উপপদ নিয়ে আলোচনা করি। কী নিয়ে আলোচনা করব? উপপদ। তো অনেকেই উপপদ নিয়ে আলোচনা করে না, ওয়ার্ড রুট আলোচনা করে শেষ করে ফেলে। আমি জাস্ট উপপদটা আপনাকে একটু দেখাই। আচ্ছা, আমার তারটা ঝামেলা করছে। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে, সমস্যা নাই। এখন আমরা পরের আলোচনায় প্রবেশ করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা উপপদ নিয়ে একটু আলোচনায় যাই। উপপদ আসলে কোনগুলো? ধরেন আমরা প্রথমত যেটা আলোচনা করব সেটা হচ্ছে উপপদ বা প্রিফিক্স। উপপদ হচ্ছে এগুলো যে, যেমন ধরেন যে CH3, সরি এটা হলো CH2, আচ্ছা এখানে আমি বলি যে CH3, এইখানে একটা হাত কি আছে বলেন তো? মুক্ত। তাহলে এটা হচ্ছে আমাদের কি মিথাইল। এটা একটা উপপদ। এটা কোথায় বসে? শব্দমূলের পূর্বে বসে। যেমন আমরা বলি মিথাইল, ইথাইল, ইথার, এরকম কিছু বলি, বা বলি মিথাইল, ইথাইল, মিথাইল, প্রোপেন, এরকম তো বলি যে ওইটা হচ্ছে আমাদের পরে বসে শব্দমূলটা, তার আগে উপপদ বসতেছে মিথাইল বা ইথাইল। ধরেন আমি যদি লিখি যে CH3 বন্ড CH2, এর একটা উপপদ, এটার নাম হচ্ছে ইথাইল। এটার নাম কি? ইথাইল। আবার ধরেন আমাদের এরকম আরও অনেকগুলো যৌগ থাকতে পারে, যেমন আমি বলতে পারি যেমন ক্লোরো, ব্রোমো, এগুলা যে ক্লোরো, তারপরে হচ্ছে আমাদের ব্রোমো, আয়োডো, ফ্লোরো, এগুলো হচ্ছে কি উপপদ। এগুলো হচ্ছে আমাদের উপপদ। আমাদের নাইট্রো যে যৌগগুলো আছে সেগুলো হচ্ছে উপপদ হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ কার্যকরীমূলক যেগুলো আমাদের আছে তার পূর্বে যেগুলো বসে সেটাকে আমরা বলি হচ্ছে শব্দমূল, তার পূর্বে যেটা বসে সেটাকে আমরা বলি হচ্ছে কি উপপদ। যেমন আমরা হাইড্রক্সিল মূলক কখনো কখনো দেখবো যে উপপদ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের উপপদ। তো এই মিথাইল, ইথাইল এগুলো কিভাবে আসতেছে সেগুলো নিয়েই আমাদের আলোচনা চলবে। আমরা সিম্পলি যদি একটা একটা করে নামকরণ দেখাই, ধরেন আমি আপনাকে এইভাবে যদি দেখাতে পারি। আচ্ছা, একটু আমরা নর্মালি যে নামকরণগুলো নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে একটু আলোচনায় প্রবেশ করি। ধরেন আমি আপনাকে অ্যালকেনের নামকরণ দেখাই, এগুলো তো আমাদের আর লাগছে না। তাহলে নামকরণের ক্ষেত্রে আমাদের প্রিফিক্স বা উপপদ, শব্দমূল এগুলো শেখা শেষ হইলে আমরা পরবর্তীতে একটা একটা করে নামকরণে যাই। একটা একটা করে
নামকরণে যাব। ধরেন অ্যালকেন আছে আমার কাছে, অ্যালকেন। তো অ্যালকেনের ক্ষেত্রে আমরা সবাই জানি যে কার্বন কার্বন কি হবে, সিঙ্গেল বন্ড হবে, ঠিক আছে। বা অ্যালকেনের সাধারণ সংকেত যদি আমি বলি, যে অ্যালকেনের কি সংকেত, সাধারণ সংকেত। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত আসলে কি, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস হচ্ছে কি 2। তো আমি যদি সিম্পল বসানোর চেষ্টা করি যে এনের মান যদি আমাদের 1 হয় এখানে, তাহলে হচ্ছে CH, এনের মান যদি কি হয়, আচ্ছা আমরা একদম মান বসাই দিই যে C1H2 ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে 2। তার মানে আমরা দেখতে পাচ্ছি CH 2 এককে হচ্ছে 2 যোগ হইল 2, তার মানে CH কি বলেন তো 4। তো অ্যালকেনের নাম অনুসারে আমাদের প্রথমত শব্দমূল যেটা, সেটার নাম হইল কি বলেন তো, মিথ। একটা কার্বন হইলে নাম হবে কি এটার, মিথ, ঠিক আছে। এটা যেহেতু একটা অ্যালকেন, অ্যালকেনের নামের শেষে যুক্ত হয় হচ্ছে এন, কি যুক্ত হয়, এন। তাহলে মিথ যোগ হইল এন, আমরা এখান থেকে কি পাবো, মিথেন। এটাকে আমরা বলবো হচ্ছে তখন মিথেন। এরপরে ধরেন আমার কাছে আছে কার্বন 2টা, অর্থাৎ এনের মান 2। যখন আমাদের এনের মান 1, যখন আমাদের এনের মান কি 1, এখন আমাদের এনের মান হচ্ছে 2। যেহেতু আমাদের এনের মান এখন 2, সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে C2H কত হবে, 2 ইন্টু 2 প্লাস 2, দ্যাটস মিন হবে C2H4 আবার প্লাস 2, তার মানে হবে C2H6। তাহলে এটার নাম কি, এটার নাম যদি আমরা দেখি যে 2 কার্বন থাকার কারণে নাম হবে ইথ, এবং নামের শেষে যুক্ত হবে হইল এন। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইথেন। আমরা এখান থেকে বললাম হচ্ছে ইথেন। এইভাবে আমাদের কি আসবে বলেন, ধরেন C3H কত বলেন তো, 2 ইন্টু 3 প্লাস হচ্ছে আবার 2, তার মানে আমাদের হবে C3H 3 2 6 আর যোগ 2 8, তার মানে হলো C3H কত 8। এইটার নাম হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, তাই এটাকে আমরা বলবো হচ্ছে প্রোপ, এবং অ্যালকেন হওয়ার কারণে এর নামের শেষে যুক্ত হবে কি এন। তখন আমরা এখান থেকে পাবো হইল প্রোপেন। আচ্ছা, এগুলো আমরা সব আণবিক সংকেত দেখাচ্ছি, আমরা একটু গাঠনিক সংকেতটা দেখানোর চেষ্টা করি। ধরেন আমরা মিথেনের ক্ষেত্রে যদি যাই, এই যে এই মৌলটার ক্ষেত্রে, মানে এই যৌগটার ক্ষেত্রে যদি যাই, জানি আমরা একটা কার্বনের 4টা হাত থাকে, কয়টা হাত থাকে, 4টা হাত। তাহলে এই হলো 1টা 2টা 3টা 4টা, যদিও হাতগুলো এভাবে দেওয়া যায় না, আমরা প্রাথমিক অবস্থায় এগুলো দিয়ে শিখেছি। কার্বন এখানে 2টা, কয়টা, 2টা। তাহলে কার্বন আমরা 2টা দিলাম, একটা কার্বনের 4টা হাত, তার মানে আমরা এভাবে দিতে পারি, ঠিক আছে। তাহলে এই হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 3 কার্বন বিশিষ্ট যেহেতু, তাহলে 1টা 2টা 3টা কার্বন দিব, এবং আমরা হাতগুলো ফিল আপ করবো, তাহলেই হয়ে যাবে। যে 8টা হাত হওয়া লাগবে, 1টা 2টা 8টা হাতে হাইড্রোজেন বসবে 8টা, 5টা 6টা 7টা, এই হলো 8টা। এরপরে যদি আমরা কার্বন 4টা দিয়ে চিন্তা ভাবনা করি, ধরেন আমরা পরের জায়গাতে যদি যাই, তাহলে আমরা C4 যদি আমরা বলি, এনের মান যদি আমাদের 4 হয়, এনের মান এবার কত 4, তাহলে এখানে হবে C4H কত হবে বলেন তো, 2 ইন্টু 4 প্লাস হচ্ছে 2, তাহলে আমাদের আসবে হচ্ছে C4H আসবে 4 2 হচ্ছে 8 যোগ হইল 2, তাহলে C4H কত হবে 10। তো এটাতে যদি আমরা যাই, সেক্ষেত্রে হবে, দেখেন কার্বন যেহেতু 4টা, 1টা 2টা 3টা 4টা, এবং এইভাবে আমরা নামকরণগুলো করে ফেলব। হ্যাঁ, তো একইভাবে দেখাই সবগুলো। তো এই হাতগুলো কিন্তু আমাদের সুন্দরভাবেই দিতে হবে, তার মানে এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, কয়টা হলো 10টা। তাহলে এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, তাই আমরা বলবো হচ্ছে বিউট, এবং এর নামের শেষে যুক্ত হবে এন, দ্যাটস মিন এটার নাম কি বলেন তো, বিউটেন। এটার নাম কি, বিউটেন। তাহলে এইভাবে আমরা 10 পর্যন্ত যদি দেখাই তাও হবে, এবং আপনি তো আশা করি এটা বুঝছেন। তাও আমি আরেকটু সিম্পলি চিন্তা ভাবনা করি, যেহেতু সাধারণ নামকরণ শিখছি। আমাদের যদি হয় C5, তাহলে C5H কত হবে, এবার
এটার সাথে 2 গুণ করে তার সাথে আরও 2 বাড়াই দেবো, তাহলে দেখেন হবে 5 দুগুণে এখানে 10 আর 2 কত 12, তাহলে হচ্ছে এটা হলো আমাদের 5 কার্বন বিশিষ্ট পেন্টেন। এটা হচ্ছে কি পেন্টেন, কারণ পেন্ট তার সাথে এন যুক্ত হলে নাম হবে কি পেন্টেন। এটার গঠন দেখতে হবে 1 2 3 4 5, ঠিক আমরা এভাবে এটা দেখাই দেবো এবং প্রত্যেকটা হাতে একটা করে কি দিয়ে দেবো হাইড্রোজেন দিয়ে দেবো। আবার 6 কার্বন বিশিষ্ট হলে হেক্সেন, তাহলে C6H 6 দুগুণ 12 আর 2 কত হবে 14, এটার নাম হলো হেক্সেন। এটার নাম হচ্ছে হেক্সেন, এর নাম হলো হেক্সেন। এভাবে যদি আমরা পরেরটা দেখাই, ধরেন এই সাইড মিশাই আমরা পরেরটা দেখাই, বা এখানেও দেখাতে পারি যে সি যদি 7 হয় তাহলে এইচ কত হবে 7 দুগুণ 14 আর 2 16, তাহলে এটার নাম হলো হেপটেন। এর নাম হলো কি বলেন তো হেপটেন। হ্যাঁ, তো এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। দেখেন এটা 6 কার্বন বিশিষ্ট মানে এখানে একটা কার্বন বাড়াই দেব এই, ঠিক আছে। আমরা যখন হেপটেনে যাব তাহলে তখন হবে গঠনটা ঠিক এরকম দেখতে। আমরা অক্টেনে যদি যাই তাহলে হবে C8, এইচ কত হবে 8 দুগুণ 16 আর 2 কত 18, এই হলো এটা কিসের হেপটেন। দেখেন 2 4 6 7, এই হলো 8, তাহলে এটা হবে কি আমাদের হেপটেন 2 4 6 8। তাহলে এরকমভাবে আমরা যদি 9টা দিয়ে যাই তাহলে এটা হচ্ছে আমাদের এটা হলো আমাদের 8 কার্বন বিশিষ্ট, তাই মানে আমাদের অক্টেন, এটার নাম হবে কি অক্টেন। এরপরে আমরা যদি যাই তাহলে হবে কি যে C9 এইচ কত হবে 20, তাহলে এটা হচ্ছে ননেন। আর যদি আমাদের C10 এইচ 22 হয় তাহলে আমরা তখন কি বলবো নন, তারপর এটা হলো কি ডেকেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যালকেনের নামকরণগুলো। এখন এই অ্যালকেনের নামকরণগুলো আমি এগুলো সব সরল শিকল চিন্তা করেছি। অ্যালকেনের নামকরণগুলোর আমরা কিছু ভাঙচুর চিন্তাভাবনা করে দেখতে পারি। হ্যাঁ, একটু ভাঙাভাঙি করে আমরা একটু চিন্তাভাবনা করে দেখতে পারি। দেখেন আমি যদি অ্যালকেন শেখাইতে যাই সেক্ষেত্রে সাধারণ পদ্ধতিতে আমরা যদি একদম সিম্পলি চিন্তা করি, ধরেন অ্যালকেনের ক্ষেত্রে প্রথমটা আমাদের ছিল মিথেন, সিম্পল বুঝি মিথেন। তারপরটা হচ্ছে আমাদের C2H5 ছিল, নাম ছিল ইথেন। আমাদের এরপরে ছিল C3H কত ছিল 8 নাকি, তাহলে এটার নাম ছিল প্রোপেন। এরপরে ধরেন আমাদের C4H ছিল কত 10, তাহলে এটার নাম ছিল বিউটেন। তারপরে C5H হচ্ছে 5 দুগুণ 10 আর 2 12, এটার নাম ছিল পেন্টেন আমাদের। তারপরে যদি আমরা দেখি C6H কত 6 দুগুণ 12 আর 2 14, নাম ছিল হেক্সেন। আমরা এইভাবে দেখতে পারি C7H হচ্ছে 7 দুগুণ 14 16, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের হেপটেন। আমরা যদি C8H কত দেখব 18, এটার নাম কি অক্টেন। আর C9H হচ্ছে 20 ননেন। তারপর হচ্ছে C10H কত বলেন তো 22, নাম হলো কি ডেকেন। এই যে সিরিয়াল আমি দেখাচ্ছি, এই সিরিয়াল অনুসারে যদি আমি একটা করে হাইড্রোজেন বের করে ফেলি এদের কাছ থেকে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেলে আমরা এখানে একটা মূলক পাবো, সেই মূলকটার নাম হচ্ছে মিথাইল মূলক। কি মূলক? মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে নাম হবে মিথাইল মূলক, আইল কথাটা যুক্ত হবে। হ্যাঁ, মিথেন যদি আমরা চিন্তা করি, মিথেন এনের পরিবর্তে হবে কি আইল। দেখেন মিথ যোগ হচ্ছে কি এনের পরিবর্তে আমাদের এখানে কি হবে আইল, এনের পরিবর্তে আইল হবে, ঠিক আছে। আবার এখানে আমাদের ইথ যোগ হবে কি বলেন তো আইল। কি করতে হবে, একটা করে হাইড্রোজেন মাইনাস করে ফেলতে হবে, একটা করে হাইড্রোজেন কি করতে হবে মাইনাস করতে হবে। আমি পাশে এটা দেখাই দিব যে এটা কেমন হবে। দেখেন আমি যদি একটা হাইড্রোজেন এখান থেকে বের করে ফেলি তাহলে এখানে হবে CH, হাইড্রোজেন 4টা ছিল, একটা চলে গেলে থাকে 3টা, একটা হাত মুক্ত হয়ে যাবে। এখানে আমাদের হবে C2H কত হবে, সরি এখানে 6 হওয়ার কথা ছিল, তার মানে এখানে কত হবে C2H5, একটা হাত মুক্ত হয়ে যাবে। আমরা এইটাতে যদি যাই তাহলে এটা হচ্ছে নাম হচ্ছে প্রোপেন নাকি, তাহলে প্রোপ যোগ হচ্ছে কি আইল, দ্যাটস মিন এটার নাম হলো প্রোপাইল, ঠিক আছে। তাহলে এটার নাম হলো মিথাইল, এটার নাম হলো মিথাইল, এটার নাম হলো কি ইথাইল।
এইখানে আমরা যেটা পাবো সেটা হলো C3, এইচ কত পাবো আমরা, C3, তার সাথে আমরা কি পাবো, এইচ হচ্ছে 7, একটা হাত মুক্ত হয়ে যাবে, নাম হবে প্রোপাইল, নাম হবে কি প্রোপাইল। আমরা এইভাবে যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে বিউট, এর নাম হলো বিউট, এর নামের শেষে আমাদের যুক্ত হবে হচ্ছে আইল। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা পাবো যে একটা চলে যাবে, তার মানে হবে C4, এইচ কত হবে 10টা থেকে একটা কমে যাবে, একটা কমে গেলে হবে কি H9, তখন এটার নাম হবে বিউটাইল, এটার নাম হবে বিউটাইল, একটা হাত মুক্ত হয়ে যাবে, নাম হবে বিউটাইল। ঠিক আছে, আমরা একবারে এগুলো শেখার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টায় আমরা এগুলোই শেখার চেষ্টা করব। তো এগুলোর গঠন বিভিন্ন ধরনের জ্ঞান আমরা দেখাতে পারি, যেমন আমরা মিথেনেরটা যদি দেখাই বা ইথেনেরটা যদি দেখাই, মিথাইল ইথাইল এগুলোর গঠন যদি আমি ইথাইলের গঠন দেখাই তাহলে তখন কী হবে, হবে হলে CH3, বন্ড হবে কি বলেন তো CH2। দেখেন 2টা কার্বন আছে লিখছি, এখানে 3টা হাইড্রোজেন দিছি, একটা হাত এবারে 4টা হয়ে গেছে, এখানে আমাদের কি একটা হাত মুক্তই থাকবে, তার দেখেন 1 2 আর এই হলো 2 হাত। ঠিক আছে, আমরা যদি প্রোপাইলের দেখাই তাহলে হবে CH3, বন্ড হবে কি CH2, বন্ড হবে CH2 বন্ড। ওকে, এরকমভাবে যদি আমরা বিউটাইল দেখাই তাহলে হবে কি CH3, বন্ড হবে CH2, বন্ড হবে কি CH2, বন্ড CH2, একটা হাত কী হয়ে যাবে মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, একটা হাত কী হয়ে যাবে মুক্ত। তো সেম প্রসিডিউরে বাকিগুলো আমাদের আসতে থাকবে, তাহলে আমরা এভাবে এই কার্যক্রমগুলো করতে থাকব। ইভেন আমরা পরেরটাতে যাই, হ্যাঁ আমরা এভাবেই পরেরটাতে প্রবেশ করি। দেখেন আমি পরেরটাতে যদি যাই তাহলে নাম হবে পেন্ট, আর এনের পরিবর্তে যেই জায়গাতে এন থাকার কথা ছিল এখানে যুক্ত হবে এখন কি আইল। অ্যালকেন হইলে হয় এন, আর যখন আমরা অ্যালকিল মূলক দেখি কি দেখব, আমরা এখন যেগুলো দেখছি সেগুলো কি বলেন তো অ্যালকিল মূলক। এখন আমরা যেগুলো বের করছি সেগুলো কি বলা হবে অ্যালকিল মূলক বা রেডিক্যাল, বা আমরা এটাকে কি বলবো রেডিক্যাল। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, আর দ্বারা। আচ্ছা, এখন পরেরটা যদি আমাদের পেন্টাইল হয় তাহলে হবে C5, এইচ কত হবে 5 2 10 দিয়ে 12 ছিল, তার মানে এখানে হবে 11, আর এইখানেও আমাদের একটা হবে, এটার নাম হবে পেন্টাইল, এটার নাম হবে কি পেন্টাইল। পেন্টাইল দেখতে কেমন, যে এটা হচ্ছে এরকম দেখতে, যে CH3, CH2, 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 এই বন্ড এরকম হবে, তাহলে এটার নাম হলো কি বলুন তো পেন্টাইল। আমার দুইয়ের এই পাগুলো একটু সমস্যা হয়ে যায়। আবার যদি আমরা এভাবে দেখি, যে এটা যদি দেখি, তো এখান থেকে একটা হাইড্রোজেন যদি কমে যায়, এখানে প্রত্যেকটা থেকে একটা করে হাইড্রোজেন কী করছে কমে যাচ্ছে, এখানে একটা হাইড্রোজেন কমলে আমাদের হবে কত, এখানে এটার নাম হবে হেক্স, নাম হবে হেক্স, যোগ হবে কি বলেন তো আইল। হ্যাঁ, আপনি ভিডিওটা কেটেও নিজে নিজেই করতে পারেন। তো হেক্স যোগ আইল, দ্যাটস মিন এটা হচ্ছে হেক্সাইল হবে। তখন আমাদের একটা হাইড্রোজেন যেহেতু কমবে, তার মানে C6, এইচ কত হবে, এইচ হবে 13। ঠিক আছে, একটা হাত কী হয়ে যাবে মুক্ত, তখন এর নাম হবে হেক্সাইল, এর নাম হবে তখন হেক্সাইল। আমরা হেক্সাইলের গঠন দেখাবো হচ্ছে এরকম, যে CH3, CH2, 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 তাহলে 2 4 5, এই হলো 6টা, আর একটা হাত কী হবে মুক্ত। ঠিক আছে, তা আমি বিশ্বাস করি যে আপনি পরেরগুলো পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের এই হচ্ছে অ্যালকেনের নামকরণ। আমরা এখন চলে যাব হচ্ছে অ্যালকিনের নামকরণে। এখন এই অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে আরও সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আমরা একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, আমরা একটু জানার চেষ্টা করব পরবর্তী সময়ে। এখন যদি আমরা জানি সেটাও হয়, সেক্ষেত্রেও হতে পারে। দেখেন আমি যদি প্রথমটা চিন্তা করি, যে মিথেন যেটা আছে, বা আচ্ছা আমরা এটা সামান্য একটু আলোচনা করে এটুকু শেষ করে ফেলি। হ্যাঁ, এর একটা সিম্পল একটা আলোচনা আছে। ধরেন আমি একটা জিনিস দেখাচ্ছি, যে এই যে মিথেন থেকে একটা হাইড্রোজেন কি হয়ে গেল চলে গেল। একটা হাইড্রোজেন যদি মিথেন থেকে চলে যায় তখন আমরা সেটাকে বলি হলো CH3, আর একটা হাত মুক্ত হয়ে যায়, সেটাকে আমরা নর্মালি মিথাইল বলি। কি বলি
মিথাইল। আমরা এরকমভাবে যদি চিন্তা করি যে CH3 একটা ইথেন, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তখন আমরা বলি হচ্ছে যে CH2 একটা হাত হয়ে যাবে মুক্ত, এটার নাম হচ্ছে ইথাইল, এটার নাম হলো ইথাইল। যেহেতু এটা ইথাইল, তো এই যে ইথাইলটা আছে এটা নর্মাল ইথাইল। আমরা এরকমভাবে যদি চিন্তা করি যে CH2, আচ্ছা এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এটা কিন্তু মাইনাস করে দিতে হবে। CH2 আবার মনে করেন হচ্ছে আমাদের কি CH3, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, ঠিক আছে, গেলে আমরা এখানে পাবো হলো CH3 CH2 একটা সিঙ্গেল বন্ড দিয়ে দিলাম, মানে মুক্ত হয়ে গেল হাত। তাহলে এটার নাম হলো কি বলেন তো? প্রোপাইল। এটার নাম হলো কি? প্রোপাইল। এই পর্যন্ত আমাদের সব কিছু ঠিক আছে, এই পর্যন্ত কি আছে? ঠিক আছে, এগুলো নর্মালি হতে পারে। এখন এই প্রোপাইলটা নর্মাল প্রোপাইল, কারণ এর কোনো শাখা প্রশাখা বের হয় নাই, ঠিক আছে। এই প্রোপাইলটাকে আমরা কি বলবো? নর্মাল প্রোপাইল। এই প্রোপাইলের নাম হচ্ছে নর্মাল প্রোপাইল। এখন পরের অংশে যদি আমরা যাই, যে এখানে আমি এরকম করে লিখলাম যে একটা কার্বন লিখলাম, এইভাবে দিলাম একটা কার্বন, ধরেন আমি লিখলাম হচ্ছে এটা একটা হাত দিলাম, তাহলে এইখানে হচ্ছে আমরা বললাম হচ্ছে CH3, আর এই যে হাতটা এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কি CH3, আর এইখানে আমি লিখলাম CH2, এই গেল। দেখেন হাইড্রোজেন যদি আমরা মিলাই, তিনটা এখানে আছে, কার্বন এখানে একটা, এইখানে CH2, এখানে হচ্ছে CH3, তার মানে আচ্ছা আমরা একটা কার্বনের 4টা হাত জানি, তাহলে এখানে একটা কমে যাবে, এখানে একটা কি হবে? কমে যাবে। এইখানের যে হাইড্রোজেনটা কমছে, আমি আরেকবার বলি যে এই CH3 লিখছি, ঠিক আছে, CH2 আছে, এখানে আমি CH3 লিখি, তাহলে একটা হাইড্রোজেন বেশি লিখছি, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন এখানে দিয়ে দিলাম, CH3 লিখলাম, তার মানে এখানে আমাদের আছে CH, আর এই একটা হাত কি হলো? মুক্ত। এই যে শাখা প্রশাখা বের হয়েছে, দেখেন এখানে দুটো, যে এই কার্বনটা কি হয়েছে এরকম একটা, যদি এইভাবে থাকে আর যদি একটু শাখা প্রশাখার মতো দেখায়, তখন তার নামে শেষ আসবে আইসো, প্রথমে আসবে হচ্ছে আইসো, আর এটা একটা প্রোপাইল, 3 কার্বন বিশিষ্ট, তাই এর নাম হচ্ছে কি আইসো প্রোপাইল। বুঝছি? তাহলে যেটা কোনো শাখা প্রশাখা নাই, ডিরেক্ট একটা শিকল, সেটাকে আমরা বলবো হচ্ছে নর্মাল প্রোপাইল, আর যদি শাখা প্রশাখা বের হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে আইসো প্রোপাইল। হ্যাঁ, এরকমভাবে আমরা বিউটেনের যেটা সেটাও দেখতে পারি, এটার সাথে আমরা বিউটেনেরটাও দেখতে পারি। ধরেন আমি এরকমভাবে বলি যে আমার কাছে আছে হচ্ছে CH3 CH2 এটা একটা বিউটেন, এটা একটা কি বিউটেন। এখান থেকে আমি একটা যদি হাইড্রোজেন বের করে নিই, বের করে ফেললে আমরা পাবো হলো CH3 CH2 একটা হাত কি হয়ে যাবে? মুক্ত। তার মানে একটা হাইড্রোজেন এখান থেকে কমে গেছে। হ্যাঁ, তো এই হাতটা যে মুক্ত হয়েছে বা একটা সিঙ্গেল বন্ড হয়েছে, এটাকে যদি আমি আইসো বানাইতে চাই, তাহলে এই যে এটাকে আমরা যেহেতু শাখা প্রশাখা নেই, তাহলে আমরা বলবো যে নর্মাল বিউটাইল। এটার নাম হচ্ছে নর্মাল কি বিউটাইল। এখন এইটাকে যদি আমরা অন্যভাবে চিন্তা করি, যে কোনো একটা জায়গায় শাখা বের করে ফেলি, ধরেন আমি এইখানে দিলাম হইল CH3, কি দিছি? CH3 বন্ড, এইখানে দিলাম হচ্ছে CH, এই পারে গেল, এইখানে আমি আবার বসাইলাম হলো CH3, তাহলে এইখানে একটা হাইড্রোজেন কি হয়েছিল? কমে গেছে। এইখানে মানে এইখান থেকে একটা হাইড্রোজেন এখানে এসে বাড়ছে, আর এইখানে একটা হাইড্রোজেন কমে গেছে। সেটা আমি যদি আগের মতো করে চিন্তা করি, তাহলে এখানে আছে CH2, এই হলো বন্ড। দেখেন আমরা কার্বন যদি হিসেব করি 1 2 3 4টা হাইড্রোজেন, 3 2 5 2 7 আর 2 9, দেখেন 3 2 5 3 8 আর একে কত 9। এখন যেহেতু শাখা বের হয়েছে এখানে একটা, তাহলে এটার নাম হচ্ছে আইসোবিউটাইল। শাখা বের হইলেই এটাকে আমরা বলবো হচ্ছে কি আইসোবিউটাইল। সেম অ্যাজ হচ্ছে আমাদের আরও একটা এখান থেকে আমরা বের করতে পারি, সেটা যদি আমি একটু আপনাকে দেখাই। ধরেন এই বিউটাইলকে যদি আমি আরেকটু কনভার্টেড ওয়েতে দেখাই, যে লিখলাম হলো CH3 বন্ড C, দেখেন এখান থেকে হাইড্রোজেন আমি আরও একটা কমাচ্ছি, তার মানে এখানে একটা হাইড্রোজেন বাড়বে, তাহলে এখানে কি হবে? CH3,
এখানে হবে CH3। এই যে মুক্ত হাতটা সেটা দিয়ে দিলাম, যে এইখানকার হাইড্রোজেনটা আমি কোথায় দিয়েছি, এখানে। এই যে মুক্ত হাতের জায়গা আছে, এই হাতটা আমরা উপরে দেখাইছি CH3, দেখেন এখানে CH3, এখানে CH3, এই যে CH3, এই হলো CH3, এই দুটো ঠিক আছে। এখানে হাইড্রোজেন ছিল কয়টা, 2টা, এইটা এখানে দিলাম, তাহলে মোট কয়টা হলো 3টা, এটা উপরে দেখাইছি। আর এই একটা হাত মুক্ত হয়ে গেছে, একটা হাত কী হয়েছে, মুক্ত হয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, এটাকে আমরা অনেক সময় কি বলে ফেলি, আমরা এটা কি বলে ফেলতে পারি, যে এটা আসলে আইসোবিউটাইল না, যদি আমরা কার্বনের সাথে কোনো হাইড্রোজেনকে না দেখি। আর একটা সিম্পল একটা নিয়মের মতো করে চিন্তা করেন, যদি আমাদের কোনো জায়গায় আপনি দেখেন যে শাখা নাই, সরাসরি হলে কি N বিউটাইল, N প্রোপাইল, N মিথাইল এরকম। আবার যদি আপনি দেখেন যে কোনো একটা জায়গা থেকে একটা শাখা বের হয়েছে, তখন আমরা আইসো বলতেছি। আর যদি কোনো জায়গায় কার্বনের সাথে কোনো হাইড্রোজেন না, সবগুলো শাখায় চলে গেছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নিও। কি বলবো, নিওমার, নেইমার না কিন্তু নিওমার। তো নিও, এটাকে বলা হবে নিও বিউটাইল। 4 কার্বন আছে, এখানে 1 2 3 4, তার মানে নিও, এবং এটা হবে একটা কি বিউটাইল। আশা করি এটা বুঝতে পারছি। আমরা নেক্সট যেটা, সেটা নিয়ে চিন্তা ভাবনা করব, যে অ্যালকেনের ক্ষেত্রে। অ্যালকেন তো আমাদের কার্যক্রম শেষ, আমরা এখন শুরু করব হচ্ছে অ্যালকিন। এখন এখানে অনেকগুলো টুলস দিয়ে আমরা শিখব না, আমরা সিম্পল সাধারণ নামকরণ শিখছি, যাতে করে আমাদের এগুলো থেকে বের হতে আমরা পারি। এবং অ্যালকেনের নামকরণে এই জিনিসগুলো একসাথে শেখানো উচিত বলে আমি মনে করি, তাই একসাথে এগুলো সবকে কম্বাইন করে শেখাচ্ছি। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকেন আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব হচ্ছে অ্যালকিন। এই হচ্ছে অ্যালকিন, এর সাধারণ সংকেত আমরা জানি যে CN কি হবে, CN H2N, এবার কি হবে, আগে ছিল +2, এবার হবে আমাদের -2, এবার কি হবে -2। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যালকিনের জন্য। আচ্ছা, আমরা অ্যালকিনের জন্য যে জায়গাটা সেখানে যাব। হ্যাঁ, তো কোনো জায়গায় যদি আমি কোনো ভুল করে থাকি, যারা ভিডিওটা দেখবেন পরবর্তীতে, অবশ্যই সেটা আমাকে জানাবেন, কারণ ভুল ত্রুটি হবেই, মানুষ যেহেতু। তার মানে আমরা এখানে বলবো হচ্ছে CN, কলম আসলে ব্যাখ্যা করলেই সমস্যা বেশি, এটা হলো CN, H হচ্ছে 2N মাইনাস কত 2, এটা একটা অ্যালকিনের সংকেত। তো আমরা 1 কার্বন যদি নিয়ে চিন্তা করি, যে N এর মান যখন আমাদের 1, এবং আমরা অবশ্যই মনে রাখবো অ্যালকিনের নামের শেষে আমাদের যুক্ত হবে কি বলেন তো, ইন, কি যুক্ত হবে, ইন। তো N এর মান যখন আমাদের 1 হবে, N এর মান যখন কত হবে 1, তখন আমরা বলবো যে C1, H কত হবে বলুন তো, 2 × 1 - 2। যদিও এটা হয় না, বেকার খাটনি একটা খাটি, আপনি তো একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে C1 বা C, কার্বন যেহেতু একটা, 2 × 2 মাইনাস হচ্ছে কত 2, তার মানে হচ্ছে আমাদের CH কত 0। তো আমি যদি একটা কার্বন লিখি এবং তার যদি 4টা হাত দিয়ে দেখাই, হবে না, কারণ এখানে কার্বন নাই, মানে কার্বন আছে, হাইড্রোজেন শূন্য। তা হাইড্রোজেন শূন্য কোনো কিছুই হবে না, ঠিক আছে। অবশ্যই এখানে একটা করে কি থাকতে হবে, হাইড্রোজেন থাকতে হবে। যেহেতু হাইড্রোজেন নাই, এই জন্য আমাদের প্রথমত কি সম্ভব নয়, মিথিন বলে কোনো যৌগ পৃথিবীতে নেই। কথা বুঝছি, মিথিন বলে কোনো কিছু হয় না। আচ্ছা, মিথিন কেন সম্ভব নয়, এটাই হলো তার প্রধান ব্যাখ্যা। এখন আমাদের N এর মান যখন 2, N এর মান যখন কি 2, তখন আমরা বসাবো হচ্ছে C2, H কত হবে 2 × 2 - 2, তার মানে হবে C2, H কত হবে 4 - 2, তার মানে C2, H কত আসবে 2। এখন আমরা যদি এইখান থেকে বিবেচনায় যাই যে কার্বন 2টা, এবং যেহেতু অ্যালকিন, এখানে কার্বন কার্বন অবশ্যই দ্বিবন্ধন থাকতে হবে, ঠিক আছে। কার্বন কার্বন কি বন্ধন থাকতে হবে, দ্বিবন্ধন। তার মানে কার্বন কার্বন আমরা দ্বিবন্ধন দিব,
এবং একটা কার্বনের 4টা হাত দেখেন, এপারে 2টা এপারে 2টা হয়ে গেছে। এই কার্বনের এপারে 2টা হাত আছে, তার মানে এপারে হবে কয়টা? 2টা। তাহলে এটা হলো 1টা 2টা 3টা, এই হলো 4টা হাইড্রোজেন। আচ্ছা, আচ্ছা সরি, আমি আসলে সংকেতে ভুল লিখেছি। এটা হচ্ছে CnH2n। হ্যাঁ, CnH কি 2n। আচ্ছা সরি, আমরা একটু চিন্তা ভাবনা করে লিখি, আমি সংকেতে ভুল লিখেছি। তার মানে এখানে দেখেন কার্বন এন এর মান যদি 1 হয়, আমি এখান থেকে রিপিটিশনে যাই, তাহলে C1H কত হবে? 2 ইন্টু কত বলেন তো? 1। তার মানে হচ্ছে CH এখানে কত হবে? 2। প্রথমটা যদি আমরা চিন্তা করি, দ্যাটস মিন যে একটা কার্বনের কয়টা হাত? 4টা হাত। তাহলে 1টা 2টা 3টা 4টা, তো 2টা হাতেই হাইড্রোজেন আছে, আর 2টা হাতের জন্য হাইড্রোজেন কিন্তু আমার নাই। এই 2 হাতে কি নাই? হাইড্রোজেন নাই। এই জন্য আমাদের মিথিন সম্ভব না, এবং কার্বন কার্বন দ্বিবন্ধন হতে হবে, সেটা তো নাই। এই জন্য আমাদের কী সম্ভব না? মিথিন সম্ভব না। এখন আমরা পরেরটাতে আলোচনায় যাই। তাহলে এখানে আমাদের যেটা হবে সেটা হবে C2, মানে এনের মান যদি 2 হয়, তাহলে এখন আমরা লিখবো হচ্ছে C2H কত হবে? 2 ইন্টু হচ্ছে 2, তাহলে হচ্ছে C2H কত হবে বলেন তো? 4। তাহলে কার্বন কার্বন আমাদের দ্বিবন্ধন হবে, কার্বন কার্বন কি হবে? দ্বিবন্ধন। এবং কার্বনের প্রত্যেকটা হাতে একটা করে কি হবে? হাইড্রোজেন। 1টা 2টা 3টা 4টা। যেহেতু 2 কার্বন বিশিষ্ট, তার নাম হলো ইথ, এবং নামের শেষে যুক্ত হবে ইন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটার নাম হলো, আমরা বলতে পারি হচ্ছে ইথিন। এটাকে আমরা বলতে পারি হলো ইথিন। সেম প্রসিডিউর আমরা যদি এন এর মান 3 বসাই, এন ইজ ইকুয়াল টু যদি আমরা কত 3 যদি চিন্তা ভাবনা করি, তাহলে এখানে কত হবে? C3H কত হবে? এইচ হবে দেখেন 3 দুগুণ হচ্ছে 6। ঠিক আছে, তাহলে আমরা এটার গঠন যদি দেখাই, যে কার্বন 3টা, একটা সিঙ্গেল বন্ড কার্বন, এটা ডাবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড, এটা কার্বন দিই, তাহলে 1টা 2টা, এখানে একটা হাত হবে এই। তাহলে এখানে দেখেন 1টা হাইড্রোজেন 2টা হাইড্রোজেন 3টা হাইড্রোজেন 4টা হাইড্রোজেন 5টা হাইড্রোজেন 6টা। কার্বন কার্বন যে কোনো একটা দ্বিবন্ধন হবে, যে কোনো একটা দ্বিবন্ধন, বাকি সবগুলোই সিঙ্গেল বন্ড। তার মানে এটার নাম হচ্ছে কি বলেন তো? এটার নাম হলো প্রোপ, এবং নামের শেষে অবশ্যই যুক্ত হবে ইন। এটার নাম হবে আমাদের কি? প্রোপিন। এটার নামই হলো প্রোপিন। আশা করি আমাদের এই জায়গাটা আমরা বুঝছি। তো এইভাবে আমরা আরও সিম্পলি আগানোর চেষ্টা করব। আচ্ছা, তারপরে ধরেন আমার কাছে আছে হলো যে C4H কত হবে? তাহলে 2 দুগুণ 4 দুগুণ কত হবে? 8। এনের মান যেহেতু 4, এনের মান যদি 4 হয়, তাহলে 4 দুগুণ হবে এখানে কত? 8। তাহলে আমাদের 1টা 2টা 3টা 4টা, এইখানে একটা ডাবল বন্ড হবে, বাকি সব কি হবে? সিঙ্গেল বন্ড। এটা জাস্ট ডাবল বন্ড, বাকি সব সিঙ্গেল বন্ড। তাহলে 1টা 2টা দিলাম, এখানে হবে 1 হাত, এই হলো অবস্থা। 3 2 5 6 7 8 নাকি? তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউট। বিউট, আর এখানে আমাদের যুক্ত হবে কি? ইন। তাহলে এটার নাম হলো বিউটিন। এটার নাম হচ্ছে আমাদের বিউটিন। আচ্ছা, সেম প্রসেসে আমরা যদি যাই, যে এন এর মান যদি আমাদের কত হয়? 5 হলে, তাহলে এখানে হবে C5H কত হবে? 5 দুগুণ 10। ঠিক আছে, H কত হবে? 10। তাহলে এটা 5 কার্বন বিশিষ্ট, তার মানে আমরা বুঝতেই পারতেছি এটার গঠন দেখতে হবে ঠিক এরকম, যে 1 2 3 একে 4 একে 5, 1 2 3, এইটার নাম হচ্ছে পেন্টিন। এটার নাম হলো কি? পেন্টিন। অ্যাজ দ্য সেম প্রসেস, আমরা এর মান যখন 6 হবে, তাহলে আমরা বলবো হচ্ছে C6H কত হবে? H হবে 12। ঠিক আছে, H হবে কত? 12। এটার নাম তখন হবে হেক্সিন, যে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন, বাকি সবগুলো কার্বনের সাথে সিঙ্গেল বন্ড দিতে থাকবো।
তাহলে এটার নাম হলো, অবশ্যই হাইড্রোজেনগুলো দিয়ে ফিল আপ করতে হবে, এটার নাম হলো কি হেক্সিন। এরপরে হেপটিন, অকটিন, ননিন, ডেকিন। ঠিক আছে, এখন আমরা কিছুক্ষণ আগে মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করছিলাম, করে বলছিলাম যেটা হলো কি মিথাইল। এখন আমরা এই যে প্রথম থেকে শিখে আসছি নাকি, এখানে তো আর মিথিন নাই, এখানে আছে কি ইথিন। তো এই যে ইথিন, এই ইথিন থেকে আমরা একটা হাইড্রোজেন অপসারণ করলে যা হবে, দেখেন আমরা যদি ইথিনের ক্ষেত্রে যাই, ইথিনের সংকেত কী ছিল যে C2, এইচ কত ছিল 2 × 4। এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন অপসারণ করি, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে এটা ঠিক এরকম হবে। সেটা কীরকম হবে যে C2, এইচ কত হবে 3, এবং একটা হাত কী হয়ে যাবে মুক্ত। তো এইখানে আমাদের ছিল ইথ, আর কিছুক্ষণ আগে সাথে যুক্ত ছিল কি ইন ছিল, কি ছিল ইন। তো এরকম যখন আমি অ্যালকিল মূলক আকারে চিন্তা করব, তখন এই যে রেডিক্যাল বা অ্যালকিল মূলক যখন আমি চিন্তা করব, তখন অ্যালকিনের নামে শেষে যুক্ত হবে হচ্ছে ইলিন। অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে বা ফাংশনের ক্ষেত্রে এদের নামে শেষে যুক্ত হবে ইলিন, YLNE। তাহলে এদের নামে শেষে কি যুক্ত হবে ইলিন যুক্ত হবে। তো ধরেন ইথ যোগ হচ্ছে ইনের জায়গায় যুক্ত হবে কি বলেন তো ইলিন, তাহলে এটার নাম আমরা বলবো হচ্ছে ইথিলিন। এটার নাম কি বলবো আমরা ইথিলিন, এটাকে আমরা তখন বলবো হচ্ছে ইথিলিন। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে যদি আমরা যাই যে এটার আবার গঠনটা কেমন হবে, আমরা একটু গঠন নিয়ে যদি আলোচনা করি, আমরা একটু গঠন নিয়ে আলোচনা করি, দেখি যে কার্বন হচ্ছে কয়টা 2টা আছে, তাহলে একটা ডাবল বন্ড তো হবেই নাকি, এবং এইখানে হবে হাইড্রোজেন, তাহলে এটা 4 হাত হয়েছে। এখানে আমাদের একটা এই হাত পারে দিলে হচ্ছে একটা, আর এই পারে দিলাম একটা, 2টা, এই হলো 3টা হাইড্রোজেন। আমরা কার্বনের 4 হাত মিলানোর চেষ্টা করি, দেখেন এই যে এদিক থেকে যদি আমরা যাই, তাহলে এটা হচ্ছে কি 4টা, আবার এই কার্বনের দেখেন 4টা হাত। ঠিক আছে, তার মধ্যে একটা হাত কী আছে মুক্ত। তাহলে আমরা এখানে একটা সুর আঁকাই দিলে তো প্রজাপতি হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে প্রজাপতি শেপটার ক্ষেত্রেই যে দেখেন আপনি পাই যাবেন যে এটার নাম হলো ইথিলিন। এটার নাম কি ইথিলিন। হ্যাঁ, আমরা পরেরটাতে যাই, ধরেন আমি লিখলাম হচ্ছে C3, এই সেখানে 6, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করব, কয়টা হাইড্রোজেন একটা অপসারণ করব, তাহলে হবে C3, এইচ কত আসবে আমাদের 5, একটা হাত মুক্ত হয়ে যাবে। তো এটার নাম হচ্ছে প্রোপ। কি বলেন তো প্রোপ। এই যে আমাদের এখানে এনের জায়গায় রিপ্লেস কি হবে বলেন, এনের রিপ্লেস হচ্ছে ইলিন। যেহেতু এনের রিপ্লেস হচ্ছে ইলিন, তাহলে এটার নাম হচ্ছে প্রোপিলিন। প্রোপ যোগ ইলিন মানে হচ্ছে কি প্রোপিলিন, তাহলে এটার নাম হলো প্রোপিলিন। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের C4H8, এখান থেকে হাইড্রোজেন অপসারণ করলে এটার নাম হবে কি যে C4H কত হবে 7, একটা হাত মুক্ত হবে। এটার গঠন দেখতে কেমন হবে, এটার গঠন তো আমরা দেখাইলাম না, এটার গঠন যদি দেখাই যে কার্বন কার্বন সবগুলো এই হলো অবস্থা, এখানে 1 হাত, এখানে 2 হাত, এইখানে হচ্ছে আমাদের 3 হাত, তাহলে 3 2 5, 3 হলো 8, মানে 7টা, 8টা হাত আছে, তার মানে 7টাতে কী থাকবে হাইড্রোজেন থাকবে, এবং একটা হাত তো অবশ্যই মুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা এভাবে এটা আলোচনা করতে পারি। তাহলে এইটার ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে বিউট, এটার নাম কি বিউট, এবং এনের পরিবর্তে এখানে আমাদের যুক্ত হবে কি বলেন তো ইলিন, এনের রিপ্লেস হচ্ছে ইলিন, তার মানে এটার নাম হচ্ছে বিউটিলিন, এটার নাম হবে কি বিউটিলিন। ঠিক আছে, আমরা সাধারণ নামকরণের ক্ষেত্রেই সবগুলো প্রসেস একদম আস্তে আস্তে শেখার চেষ্টা করতেছি, না বোঝার এখানে কিছু নাই। আবার দেখেন আমরা C5H8, এখান থেকে আমরা যদি একটা হাইড্রোজেন অপসারণ করি, কি অপসারণ করব হাইড্রোজেন, তাহলে এখানে হবে C4H হবে কত, সরি এটা হলো 10 ছিল, তাহলে এই হবে 9, এবং একটা হাত হবে কি মুক্ত। এটার নাম কি, এটার নাম হচ্ছে পেন্টিলিন। পেন্টিলিন, এটার নাম হলো পেন্টিলিন। ঠিক আছে, এরপরে ধরেন আমাদের আছে C6, এই 6 দুগুণ হচ্ছে কত 12,
এখান থেকে হাইড্রোজেন যদি আমি অপসারণ করি তাহলে হবে ভুল লিখতেছি কেন, C5। আচ্ছা, এখানে C6, এইচ কত হবে 11, একটা হাত মুক্ত হয়ে যাবে, নাম হবে হেক্সিলিন। এরপরে আমরা যদি যাই C7H14, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে ফেলবো, তাহলে হবে C7H কত হবে এইচ হচ্ছে আমাদের হবে 13 এবং একটা হাত মুক্ত, এটার নাম হচ্ছে হেপটিলিন। নাম হবে কি বলেন তো, হেপটিলিন। তো এরকম এগুলোকে আমরা ওই যে আইসো নর্মাল হেপটিলিন, আইসো হেপটিলিন, নিও হেপটিলিন বানাইতে পারবো। তো এগুলো আপনারা একটু বাসায় করার চেষ্টা করবেন। এই পর্যন্তই আজকের ক্লাস থাকবে, আর বেশি সময় না নেই। হোমওয়ার্ক হচ্ছে আপনার কি করবেন, ওই যে নর্মাল হেপটিলিন মানে নর্মাল হেপটিলিন বের করবেন, আবার আইসো হেপটিলিন বের করবেন, আর একটা হচ্ছে কি নিও হেপটিলিন। এই তিনটা সম্ভব, ঠিক আছে? এগুলো একটু বাসায় করার চেষ্টা করবেন। আমরা আগামীকাল অ্যালকাইনের মানে আগামীকাল বলতে রাত 10টার পর থেকে এর পরের অংশটুকু আমরা আলোচনা করব, অ্যালকাইন থেকে শুরু করব। এবং আমরা আজকে সাধারণ নামকরণের পাঠটুকু শেষ করে মোটামুটিভাবে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা উদ্ভূত নামকরণগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। হ্যাঁ, তারপর আমরা ইউপ্যাক নামকরণে যাব, যাতে করে আমরা এগুলো আস্তে আস্তে ক্লিয়ারলি বুঝতে পারি। হ্যাঁ, সাধারণ নাম শেষ করে উদ্ভূত নাম শেষ করে ফেলবো, এবং পরবর্তীতে আমরা আজকে IUPAC এর নামকরণ, যেটা ইউপ্যাক নামকরণ, সেটা শিখে ফেলবো। তো ঠিক রাত 10টা বা 10:30টার সময় দেখা হবে ইনশাআল্লাহ। আমরা পেজ থেকেই লাইভগুলো নিব এবং খুব ভালো এক মানের ক্লাস দেওয়ার চেষ্টা করব। এই জন্যই হোয়াইট বোর্ডে ক্লাসগুলো নেওয়া। আমার কাছে ডিজিটাল স্ক্রিনের টিভির জন্য এটাও আছে, তো পিছনে বারবার যে লেখা আমার কাছে খুব বিব্রতকর মনে হয়। এই জন্য আমি আপাতত হোয়াইট বোর্ডে সবগুলো বেসিক বুঝাবো। MCQ করানোর সময় আমরা এখানে টিভি লাগাই দেখাবো, এবং সৃজনশীল সলভ করানোর সময় আমরা প্রবলেম সিরিজও শুরু করব খুব দ্রুত। আমি একটু আস্তে আস্তে আগানোর চেষ্টা করছি, যাতে করে আপনাদেরকে ভালো বোঝাতে পারি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।